আসসালামু আলাইকুম প্রিয় এসএসসিয়ান ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে আসছি। আইসিটি তৃতীয় অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি। আসলে আমরা যেভাবে ভাবি আইসিটি অনেক কঠিন, বিষয়টা তেমন নয়। আমরা যদি প্র্যাকটিস এবং কৌশল আমাদের শিখি যে অত্যন্ত সহজ। তো আমরা ক্লাস করতে করতে শিখবো। আজকে আমরা প্র্যাকটিসের দিকে আজকে প্রথম ক্লাস, তোমাদের সাথে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। খুব ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। শুরুতেই আমরা সংখ্যা পদ্ধতি 3.1। তো এই 3.3 অধ্যায় 3 দুইটি অংশ রয়েছে। একটি হলো সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস। আজকে আমরা 3.1 সংখ্যা পদ্ধতির ব্যাপারটি দেখব। সংখ্যা পদ্ধতি, আমরা ছোটো থেকে সংখ্যার সাথে আমরা অভ্যস্ত বা আমরা দেখে আসি সংখ্যা। আমরা 1, 2 বা 1, 2 বা প্রমাণ সংখ্যায় আমরা অনেক সংখ্যা ছোটো থেকে শিখে আসছি। আজকে আমরা সেটি বিস্তারিত দেখব, সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং এর বিভিন্ন অংশগুলো কীভাবে কী করতে হয়। প্রথমেই সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের যে হেডলাইন বা মেন হেডিংয়ের যে প্রশ্নগুলো থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা দেখব সংখ্যা পদ্ধতি কী। সংখ্যা পদ্ধতি কী? যারা নতুন আছো এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট, আশা করি তোমাদের জন্য মানে সবচেয়ে ভালো হবে এই ক্লাসটি। এমনকি যারা পরীক্ষার্থী সামনে পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কাকে বলে, এ বিষয়ে আমাদের জানতে হবে। সর্বপ্রথম জানতে হবে সংখ্যা প্রকাশ করার জন্য আমাদের মানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস প্রয়োজন, যেমন অঙ্ক বা সাংখ্যিক চিহ্ন। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা যদি বলতে যাই, তাহলে বলা যায় যে কোনো সংখ্যা, কোনো চিহ্ন বা অঙ্ক দ্বারা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কী বললাম? কোনো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে কোনো গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো 10 একটি সংখ্যা। 10 একটি সংখ্যা, এখানে দুটি অঙ্ক রয়েছে, একটি হলো 0 আরেকটি হলো 1। দুটি অঙ্ক, দুটি অঙ্কের সমন্বয়ে কিন্তু আমাদের একটি সংখ্যা গঠিত হয়েছে। তাহলে দেখো, তাহলে সংখ্যার ক্ষুদ্রতম একক হলো অঙ্ক। আশা করি বুঝতে পারছো সংখ্যা কাকে বলে। তাহলে আমরা কি বলতে পারি? সংখ্যা কাকে বলে? কোনো চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন দেখো, তাহলে আমাদের এটা সমাধান হলো সংখ্যা পদ্ধতি কাকে বলে। এখন আমরা যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। দেখো, আইসিটির ক্ষেত্রে সবারই একটা ধারণা থাকে সংখ্যা পদ্ধতি মানে বুঝি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আসলে এগুলা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নয়। এগুলা সর্বপ্রথম জানতে হবে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি প্রথমত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রথমত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো পজিশনাল সংখ্যা আর একটা নন পজিশনাল সংখ্যা। কী বললাম? পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা। আচ্ছা, আমরা একটি ব্যাপারকে কোনো খেয়াল করেছি যে আমরা রোমান সংখ্যায় কেন 100 পর্যন্ত লিখি না বা 200 পর্যন্ত লিখি না, 50 পর্যন্ত লিখি না? এটা কিসের জন্য লিখি না? এটার উত্তর তোমরা কিছুক্ষণ পরে পেয়ে যাবা। এই যে এখন দেখো পজিশনাল এবং নন পজিশনাল, তাহলে এখানে আমরা আরও 2টা প্রশ্ন পেলাম। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা কাকে বলে, একটা নন পজিশনাল সংখ্যা কাকে বলে। পজিশনাল সংখ্যা কাকে বলে। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে 2 নম্বরের জন্য প্রশ্নের মধ্যে এইগুলা মানে ইম্পর্টেন্ট। পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যার পার্থক্য, এটা পার্থক্য লিখতে বলে। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা প্রশ্ন আসতে পারে যে পজিশনাল ও নন পজিশনাল সংখ্যার মধ্যে কোনটি অধিক সহজ। এই 2টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা কাকে বলে। আচ্ছা দেখো, পজিশনাল নন পজিশনাল সংখ্যা বইয়ে যেভাবে দেওয়া হয়েছে বা তোমাদের অনেক টিচাররা বা ক্লাসের টিচার যেভাবে বলে, একটি সহজ টেকনিক আছে। সহজ টেকনিক হলো আমরা ছোটোবেলায় থেকে পড়ে আসছি স্থানীয় মান। আমরা স্থানীয় মান ছোটোবেলা থেকে আমরা অভ্যস্ত স্থানীয় মানের সাথে। তো আমরা স্থানীয় মান দিয়ে আজকে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যার সংখ্যা এবং এর পার্থক্য এবং কোনটি বেশি উপযোগী 3টি বিষয় একসাথে শিখব। পজিশনাল সংখ্যা, আচ্ছা তোমরা মনে করো 8 বা ধরো 80, আমরা ধরলাম 80 একটা সংখ্যা ধরলাম। তো আমরা ছোটোবেলায় যখন স্থানীয় মান করতাম ডান দিকে হিসাব করতাম। তো ডান দিকে হিসাব করলে প্রথমে এসে আমাদের 0,
ওইটা কিসের ঘর? একক। আমি সংখ্যাটা পরে বলছি, আগে তুমি ঠিক দেখো। একক, এককের কত আছে? শূন্য। শূন্য আমরা এককের কী দ্বারা গুণ করতাম? 1 দ্বারা গুণ করতাম। শূন্যের সাথে যদি কোনো সংখ্যা গুণ করো, পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করো, ফলাফল হলো শূন্য। আমরা জানি যে পৃথিবীর যে কোনো যত বড় সংখ্যাই হোক না কেন, তার সাথে যদি শূন্য কোনো সংখ্যা গুণ করো তাহলে ফলাফল শূন্য, অর্থাৎ শূন্যর সাথে যে কোনো সংখ্যা তুমি গুণফল হবে শূন্য। এখন দেখো 8। তো এটা প্রথমে জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা 8-এর ঘরে আসি, এটা দশকের ঘর। তো প্রথম নিয়ম হলো যে অঙ্কটা থাকে সেটা আগে লিখতে হয়। দশক মানে 10, 10 দ্বারা গুণ করতে হবে 80। এখন দেখো আমরা দুইটা সংখ্যার যোগফল করি, উপরে 0, 0, 80। দেখো আমাদের এই যে পজিশনাল সংখ্যার 80 স্থানীয় মান করার পরে আমরা মান 80 পাইলাম। তো এখানে আমরা 80 পেয়েছি। এখন দেখো যদি আমরা রোমান সংখ্যায় 7 লিখি, রোমান সংখ্যায় 7, তাহলে দেখো রোমান সংখ্যা এইখানে একটা বিষয় দেখো, রোমান সংখ্যা আই মানে কত? 1, বি মানে এই যে এটা মানে 5, এটা আমরা জানি, এটা আমরা জানি, এটা জানি। তাহলে আমরা এটা করি, এটা স্থানীয়মান করি। তো এই যে প্রথম এটা কিসের ঘর? একক ঘর, এককের ঘর। আচ্ছা, যদি আমরা প্রথমে এটা করি, এটা হচ্ছে একক। একক মানে এই যে এটা মানে আমরা কি জানি? 1, 1 রোমান সংখ্যা এই চিহ্নটা মানে বুঝি আমরা 1। তাহলে 1 ইন্টু 1 সমান সমান 1। এটা হলো দশকের ঘর, দশক। এখানে কত আছে? এটাই আছে, এটা জানি আমরা 1 ইন্টু 10 বা 1 ইন্টু 10। এখানেও সমান হলো 10। এটা হলো শতকের ঘর, শতক। এখানে কত আছে? এটা সমান আমরা জানি 5 ইন্টু 5 ইন্টু 100 সমান সমান 500। তো আমরা এটা যোগফল করি। এখন যোগফল করলে 0, এখানে 1। তো এখানে আমরা যোগ করি টোটাল 11। এটা টোটাল তিনটার যোগফল সমষ্টি 511। তো দেখো এইখানে মানটা কত আসছে? এটা সমান আমরা জানি কি নর্মালি, এটা সমান আমরা জানি 7। এখানে কত আসছে? 511। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি কি পজিশনাল সংখ্যা। পজিশনাল কাকে বলে? যে সংখ্যার স্থানীয় মান আছে। আবার বলছি, যে সংখ্যার স্থানীয় মান আছে তাকে বলে পজিশনাল সংখ্যা। যে সংখ্যার স্থানীয় মান নেই তাকে বলে নন পজিশনাল সংখ্যা। এখন দেখো তোমাকে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমতুল্য রোমান সংখ্যা লেখো, রোমান সংখ্যা, বা তাহলে তুমি লিখতে পারবো না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু তোমার যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ইংরেজি মানগুলো লেখাও, তুমি তো সহজেই লিখে ফেলতে পারবে। পজিশনাল নন পজিশনাল সংখ্যার ক্ষেত্রে অবশ্য সুবিধা অসুবিধা রয়েছে। তো প্রশ্নটা এভাবে আসবে, পজিশনাল নন পজিশনাল সংখ্যার মধ্যে কোনটি বেশি উপযোগী এবং কোনটি লিখতে সহজ এবং কোনটি প্রকাশে সহজ। তাহলে আমাদের কোনটি প্রকাশে সহজ? পজিশনাল সংখ্যা। আমরা কী কী শিখলাম? সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল ও নন পজিশনাল সংখ্যার মধ্যে কোনটি বেশি সহজ এবং প্রকাশ করা সহজ, মানে সহজ। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যারা দেখছো লিখে নোট করতে পারো, কারণ নোট করতে হবে, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নোট করতে হবে। যা দেখানো হবে নোট করবা, অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা দেখলাম। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু আরও ভাগ রয়েছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিরও ভাগ রয়েছে। আমরা যে তৃতীয় ত্রিভিকে যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো, বইয়ের যে প্রথম পেজগুলো আছে, প্রথম যেগুলো আছে, আমি তো সরাসরি মানে মূল থিমগুলো দেখাচ্ছি, বিস্তারিত তোমরা পড়ে নিবা। একবারে খুঁটিনাটি বিস্তারিত যা আছে এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা আবার কত প্রকার? 4 প্রকার। পজিশনাল সংখ্যা আবার 4 প্রকার। কি কি? দশমিক, প্রথমে হলো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা আরও মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন এখান থেকে আমরা দেখলাম। প্রথম হলো সংখ্যা পদ্ধতি কত প্রকার? প্রথম হলো সংখ্যা পদ্ধতি কত প্রকার। এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, সংখ্যা পদ্ধতি কত প্রকার বা
সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার, এই প্রশ্নটা আসবে যদি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো আমরা কোনো সময় অনেক সময় মানে এমসিকিউর জন্য আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এখানে অপশন 2ও থাকে 4ও থাকে। তো অনেক জন্য বলে কী করে যে এগুলোর সাথে অভ্যস্ত থাকতে থাকতে 4 দাগায় দেয়, কিন্তু আসলে 4 কিন্তু আনসার না। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার যদি বলে তাহলে আমরা 4 প্রকার দিব। যদি বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তো অবশ্যই মাস্ট বি 2 প্রকার দিতে হবে। পজিশনাল সংখ্যা কত প্রকার, 4 প্রকার। কী কী আবার দেখো আমরা এই প্রশ্নটা লিখে নিই। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। আর নন পজিশনাল তেমন কোনো মানে আলোচনা নেই, এই অধ্যায়ের মধ্যে আলোচনা নেই। শুরুতে কিছু আছে যে কোন সংখ্যার ব্যাচ কত ভিত্তিক, এগুলো তোমরা দেখে নিবা। যেমন রোমান সংখ্যা আছে, গ্রিক সংখ্যা আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। আমরা আলোচনা করব দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন দেখো আমরা প্রথম সংখ্যা পদ্ধতি যখন শিখলাম, সংখ্যা পদ্ধতি শেখার সময় আমাদের এক বিষয় হচ্ছে অঙ্ক। অঙ্ক কাকে বলে, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতির প্রকাশের ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক বা এটা বলতে পারি যে ক্ষুদ্রতম চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। এখন আমরা দেখো ব্যাচ, এগুলো আমাদের শিখতে গেলে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো আমাদের ব্যাচ সম্পর্কে ব্যাচ বিষয়টা কি, ব্যাচ। আচ্ছা ব্যাচ কি, আচ্ছা আমরা ছোটো সময় থেকে আমরা যখন 1 2 শিখেছি, 1 2 শেখার পরে আমরা প্রথম কত পর্যন্ত শিখেছি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি ইউজ করে আমাদের পৃথিবীর যত বড় সংখ্যায় বলা হোক না আমরা কিন্তু প্রকাশ করতে পারি। কিসের জন্য পাই, এই 9টা 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক, টোটাল 10টা অঙ্ক আমরা ইউজ করে পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা যদি লিখতে বলে আমরা কিন্তু এটা লিখতে পারবো, খাতায় লিখতে পারবো বা আমাদের ফোনে টাইপ করতে পারবো, যে কোনো ক্ষেত্রে আমরা এটা প্রকাশ করতে পারবো সহজে। তো ব্যাচ, ব্যাচে হলো বাংলা হলো ভিত্তি। ভিত্তি কাকে বলে, ভিত্তি, ভিত্তি হলো, আচ্ছা ভিত্তি আমরা আস্তে আস্তে মানে কাজ করতে করে শিখে যাব। প্রথমে আমরা দেখি দশমিক। দশমিক আমি তোমাদের একবারে না দেখে যখন যেটা প্রয়োজন পড়ছে এভাবে শিখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দশমিক, দশমিক সংখ্যা কাকে বলে। এখন দেখো এই যে এখন আসবে ব্যাচের হিসাবটা, যে সংখ্যাকে প্রকাশ করার জন্য 10টি মৌলিক অঙ্ক বা চিহ্নের প্রয়োজন। কি বলছি, যে সংখ্যা প্রকাশ করার জন্য 10টি মৌলিক চিহ্ন বা অঙ্ক, কী বলছে মৌলিক, মৌলিক চিহ্ন বা অঙ্ক এগুলো লাগবেই, মাস্ট লাগবেই, তাকেই বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এই যে 10টা অঙ্ক, এই 10টাই হলো মূলত ব্যাচ বা ভিত্তি, বুঝছো। আর এই যে 10টা অঙ্ক দ্বারা প্রকাশ করবা, এই প্রকাশ করার পদ্ধতিকে বলে দশমিক পদ্ধতি। আর যেগুলো দ্বারা প্রকাশ করা এগুলো হলো ব্যাচ। 10টা অঙ্ক দ্বারা প্রকাশ, এই 10টা অঙ্ক হলো ব্যাচ। তাহলে আমরা বলতে পারি দশমিকের ব্যাচ কত, দশমিকের ব্যাচ 10। তো তোমাদের এই প্রশ্নটা আসে যে দশমিক সংখ্যার ব্যাচ কত, অক্টাল সংখ্যার ব্যাচ কত, বাইনারি সংখ্যার ব্যাচ কত, হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাচ কত। তো এটা দশমিক সংখ্যার আমরা ছোটো থেকে অভ্যস্ত, দশমিক সংখ্যার ব্যাচ হলো 10, এটা আমরা করে আসছি। আমরা নতুন কিছু পাবো, বাইনারি, বাইনারি পাবো, অক্টাল পাবো, হেক্সাডেসিমাল পাবো, এগুলো আমাদের একবারেই নতুন। আমাদের এসএসসি লেভেলের যে আইসিটি বইটা তেমন কোনো বিস্তারিত নাই, আমরা টোটালি নতুনভাবেই পাবো। ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে আইসিটিটা নতুনভাবেই পাবো। দশমিক সংখ্যা ব্যাচ হলো 10। এখন দেখো দশমিক সংখ্যা ব্যাচ 10, এই 10টা অঙ্ক কী কী, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা সংখ্যা, টোটাল 10টা সংখ্যা, এগুলো দশমিক সংখ্যার ব্যাচ। এখন দেখো যদি এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেওয়া হয়, পৃথিবীর যত বড় সংখ্যায় তোমার বলা হোক না কেন তুমি কিন্তু প্রকাশ করতে পারবা। এখন তোমার যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত লেখার জন্য তুমি অনায়াসেই পারবা। তো আমরা কী দেখলাম, দশমিক সংখ্যার ভিত্তি কত 10। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা প্রকাশের জন্য 10টি কি মৌলিক অঙ্ক বা চিহ্ন আছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়, দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আচ্ছা আমরা পরবর্তী বাইনারিতে যাই। বাইনারি, একটি মজার ব্যাপার হলো জানো কি, আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার আসলে কম্পিউটার ভাষা মূলত বাইনারি ভাষা। বাইনারি ছাড়া কম্পিউটার কিন্তু কোনো কিছু বোঝে না। কম্পিউটারে তুমি যখন যোগ করতে যাবা, 2 আর 2 যোগ করবা, মনে করো তুমি 2 আর 2 যোগ করবা, তুমি সরাসরি আনসার পাবো কত 4। বা তুমি 5 থেকে মনে করো 3 মাইনাস করবা, তুমি আনসার পাও 2। মনে করো তুমি 2 এর সাথে 2 গুণ করবা, আনসার পাও 4। তো মনে করো 2 এর সাথে তুমি 2 ভাগ করলা, এই যে ফলাফল ভাগ করার পরে ফলাফল যেটা পাও, এই যে ফলাফলটা পাও, এটাও কিন্তু কম্পিউটার এই 0 এবং 1 ব্যবহার করেই করে। কারণ কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না।
এটা কম্পিউটার, তাহলে কম্পিউটার ভাষা কি বাইনারি। এখন দেখো বাইনারি, তাহলে বাইনারি ব্যাচ কত, বাইনারি ব্যাচ, বাইনারি ব্যাচ 2। আচ্ছা বাইনারি ব্যাচ হলো 2, তাহলে বাইনারি সংখ্যা কী কী, বাইনারি সংখ্যা 0 এবং 1, এই দুটির মাধ্যমে এই বাইনারি সংখ্যা যত বড় সংখ্যা দেওয়া হোক তুমি প্রকাশ করতে পারবা। আমরা কিছুক্ষণ পর যখন আমরা এইগুলো ব্যাচগুলো শেষ করবো তখন আমরা এমন একটা পদ্ধতি দেখো যে সমতুল্য মান, মানে দশমিকের সমতুল্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে আসে, স্টেপ বাই কীভাবে একটার পর একটা আসে, এটা আমরা একটু পরে দেখবো। তাহলে বাইনারি ব্যাচ কত 2, বাইনারি সংখ্যা তাহলে দুইটা অঙ্ক কী কী, মৌলিক অঙ্ক কী, 0 এবং 1। আচ্ছা এখন আমরা অক্টালে যাই। অক্টাল, অক্টাল মানে আমরা বুঝি 8, অক্টাল মানে আমরা কি বুঝি 8। তাহলে অক্টালের ভিত্তি কত, অক্টালের ব্যাচ 8, তাহলে যদি 8 হয় সবগুলো আসে। এই যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো সবগুলো শুরু হয় 0 থেকে, আমরা 0 থেকে শুরু করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো আমরা যদি করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা অঙ্ক, এই 8টা অঙ্ক হলো অক্টালের মৌলিক অঙ্ক। তাহলে অক্টালের ব্যাচ কত 8। অক্টাল কয়টি অঙ্ক আছে, কয়টি মৌলিক অঙ্ক আছে, 8টি মৌলিক অঙ্ক। এখন দেখো আমরা যখন দশমিকে পড়ছি 1 থেকে 9 পর্যন্ত পাইছি 8, কিন্তু অক্টাল সংখ্যা 8 আর 9 নাই। তাহলে একটা কথা মনে রাখবা, অক্টাল সংখ্যা 8 আর 9 এর অস্তিত্ব কখনোই আসবে না। পৃথিবীর যে কোনো সংখ্যা লিখতে বলো, তোমরা যদি একটা সংখ্যা দিয়ে বলে যে এই সংখ্যাটা কত, মনে করো 87, তো এইখানে 8 আছে মানে 8 আছে, এর মানে এটা অক্টাল সংখ্যা না, সরাসরি এটা কাটা। তোমরা মনে করো বললো যে 91, আর নর্মালি 1 কিন্তু আমাদের আছে অক্টাল সংখ্যা, কিন্তু 9 এর কোনো অস্তিত্ব আমাদের অক্টাল সংখ্যায় নাই। তাই 9 দেখা মাত্র এটা অক্টাল সংখ্যা না। তো এই কৌশলটা আস্তে আস্তে পরবর্তী ক্লাসে তোমরা শিখে যাবা। আমাদের সাথে থাকলে আমাদের ক্লাসগুলো করবা রেগুলার, একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে দিব। তারপরে আমাদের দেখবো হেক্সাডেসিমাল। এখানে একটা মজার বিষয় হলো আমরা জানি হেক্সামেশন আমরা সবাই পরিচিত, যে ব্রাজিল হেক্সামেশন, তারা 5 বার বিশ্বকাপ জয় করেছে, আরেকবার করলে হেক্সা হবে। তো হেক্সা মানে আমরা বুঝি 6 এবং ডেসিবেল আমরা আগে পড়ে আসি 10, তাহলে 16। তাহলে হেক্সাডেসিমাল মানে আমরা নর্মালি এটা একটা কৌশল, তোমাদের যে কৌশল মানে একটু কৌশলী বললাম যে হেক্সা মানে 6, ডেসিবেল মানে 10, হেক্সাডেসিমাল মানে 16। তাহলে এটার ব্যাচ কত 16, হেক্সাডেসিমালের ব্যাচ 16। ব্যাচ হলো 16। তাহলে অবশ্যই এটা কয়টা অঙ্ক মৌলিক অঙ্ক থাকবে 16টা। তো আমরা জানি শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা এখন একটা মজার ব্যাপার হলো দেখো 9-এর পরে নর্মালি 10 হওয়ার কথা, আমরা এখনও কোনো সংখ্যা বা কোনো দিন দেখি না 9-এর পরে অন্য কিছু হয়েছে। 9-এর পরে নর্মালি আমরা যেই সংখ্যা পদ্ধতি লিখে না কেন শুরু থেকে অভ্যস্ত 10 আসে, কিন্তু দেখো এখানে ডিফারেন্স। এখানে কি আসবে, 9-এর পরে আসবে এ, এরপরে আসবে বি, তারপরে আসবে সি, তারপরে আসবে ডি, তারপরে আসবে ই, এবং তারপরে সর্বশেষ আসবে এফ। এখন আমরা বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখানে কয়টা অঙ্ক মৌলিক অঙ্ক 16। তাহলে আমরা বলতে পারি কি হেক্সাডেসিমালের ভিত্তি বা ব্যাচ হলো 16। এখন দেখো আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমরা 3টা ব্যাচ শিখে গেলাম। প্রথমে হলো আমাদের বাইনারি ব্যাচ হলো 10টা অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত। তারপরে আমরা যাই প্রথমে দশমিক সংখ্যা হলো ভিত্তি হলো 10, 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টা অঙ্ক। তারপরে বাইনারি ব্যাচ হলো 2, 0 এবং 1। তারপরে যে অক্টাল সংখ্যা ব্যাচ হলো 8, 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা অঙ্ক। তারপরে হেক্সাডেসিমাল 0 থেকে 1 পর্যন্ত, টোটাল 16টা। এখন দেখো অনেক সময় বোর্ড প্রশ্নে আসে, একাধিকবারই আসে যে তোমাকে বলবে যে 1 থেকে 40 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি অক্টাল
হেক্সাডেসিমাল মান লেখা। হেক্সাডেসিমাল মান লেখা। দেখো যারা নতুন প্রশ্নটা বুঝতে একটু মানে একটু কঠিন মনে হবে, আসলে বিষয়টা কঠিন না। 1 থেকে 40 পর্যন্ত, আমরা নর্মালি 1 থেকে 40 পর্যন্ত লিখে যাবো। এর সমতুল্য বাইনারি, এর সমতুল্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই 3টি সংখ্যার মানে দশমিক সংখ্যার সমতুল্য এই মানগুলো লিখতে বলছে। তো এগুলো আসলে কঠিন কিছু না। দেখো আমরা নর্মালি এইখান থেকে শুরু করি। প্রথমে লিখি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার পথে প্রথমে মনে করো আমরা লিখি প্রথম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা দেখো মনে করো আমরা 9 পর্যন্ত লিখলাম। তো 9 পরে 10 কীভাবে আসে? তো এই 10 কীভাবে আসে একটা টেকনিক্যাল, আমরা শুরু থেকে শুধু লিখে গেছি যে 9 পরে 10 আসে, তারপরে 11 আসে, তারপরে 12 আসে। তো কিসের জন্য আসে, কীভাবে আসে, এটা টেকনিক দেখি। এই টেকনিক তুমি মাথায় রাখতে পারো, তো আমরা পরবর্তী যে মানগুলো লিখবো এগুলো আমরা সহজে লিখতে পারবো। দেখো প্রথমে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 9 পর্যন্ত আসছে। তাহলে আমাদের সর্বোচ্চ মান কত? দশমিক সংখ্যার যে আমাদের মৌলিক অঙ্ক আছে তার সর্বোচ্চ মান কত? 9। তো প্রথমে 0 বসছে, তারপর আমরা 1 বসাই। 0 পরের কার অবস্থান? 1 এর অবস্থান। 1-এর সাথে আবার প্রত্যেকটা সব পিছনে বসাই। 1-এর সাথে 0 বসবে, 1-এর সাথে 1 বসবে, 1-এর সাথে 2 বসবে, 1-এর সাথে 3 বসবে, 1-এর সাথে 4 বসবে, এভাবে আমরা বসাই। দেখো 1-এর সাথে 0 বসছে, 1-এর সাথে 1 বসছে, 2 বসছে, 3 বসছে, 1-এর সাথে 4, 1-এর সাথে 5, 1-এর সাথে 6, 1-এর সাথে 7, 1-এর সাথে 8, 1-এর সাথে 9। এখন দেখো আমাদের সর্বোচ্চ মান কত ছিল? 1। 0-এর সাথে 9 পর্যন্ত বসছে, 0 মনে করো ক্ষমতা, এখানে 0-এর ক্ষমতা শেষ। 1-এর সাথে 9 পর্যন্ত বসছে, মনে করো 1-এর ক্ষমতা শেষ। এখন দেখো 1-এর ক্ষমতা যখন শেষ, তারপর কার ক্ষমতা শুরু? 2-এর। 2-এর সাথে 0 বসবে, 2-এর সাথে 1 বসবে। তো এইভাবেই আমাদের মানে চলতে থাকবে। যখন 4 ক্ষমতা শেষ, এভাবেই মানে সংখ্যা পদ্ধতিগুলো চলতে থাকবে। এই টেকনিকটা আসলে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সহজে বুঝতে পারবো। দেখো আমরা এখন বাইনারি লিখি। 0-এর সমকক্ষ, আমি কি বলছি? দশমিক সংখ্যার সমতুল্য বা সমকক্ষ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার প্রথমে 0 সমতুল্য বাইনারি 0 লিখতে মানে মানটা লিখতে হবে। ওটা বাইনারি মানটা লিখি প্রথমে। আমি বাইনারির প্রথম মান হলো 0। তাহলে 0-এর সমতুল্য বাইনারি মান হলো 0। 1-এর সমতুল্য বাইনারি মান হলো 1। 0 আর 1 যেহেতু জানি, তো আমরা দেখো সর্বোচ্চ মান কত? 1। সর্বোচ্চ মান কত? 1। তাহলে তো আমরা 0-এর 1 বসালাম, এর ক্ষমতা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এখন কার ক্ষমতা? 1-এর। 1-ই প্রথমে কী করবো? এই 0 তার পিছনে না বসাইছি। তারপরে 1-এ কারে বসাইব? 1-এ, এবং 1-এ 1-এর বসাইব। কারে বসাবো? 1-এ 1-এর বসাইব। এখন দেখো 0-এর ক্ষমতা শেষ, 1-এর ক্ষমতা শেষ। এখন কার ক্ষমতা শুরু? 10-এর ক্ষমতা শুরু। তার প্রথমে 10 নিজে বসবো। 10 বসার পরে কী করবো? এই যে এই 0 তার পিছনে বসাইছি না, দেখছো? এই দেখো এই যে 10-এর ক্ষমতা শুরু হলো। তো 10-এ প্রথমে 0-এ বসাবো, 1-এর বসাইবো, পরে তোমার 10 নিজে বসবো, পরে এই 11-এর বসাবো। তাই দেখো এই যে 10 বসছে, তারপরে 0-এ বসাইছে একবার, এখন কারে বসাবো? 1-এর বসাইছে। এখন দেখো এই যে আরেকটা, এখন দেখো 10 আগে বসছে, 10 এই যে 10 বসছে, এখন 10 যদি এনে দেখো 1010 হইবে না, এটা এইখানে যোগ হবে 110। এখন দেখো এই যে 11-এর বসাইছে, বুঝছো? এভাবে চলতে হবে। যখন দেখো 3টা 11 চলে আসছে, মানে 1 চলে আসবে, সর্বোচ্চ মান যখন চলে আসবে তখন 3টা 0 হয়ে যাবে, তখন আবার 1 বসবে। তো এভাবে তোমরা লিখতে থাকবা। 1, তারপরে বসবে 10, তারপরে বসবে 11। এই দেখো এইখান থেকে কিন্তু আসতেছে, এই যে এইখান থেকে এই সিরিয়ালে কিন্তু বসতেছে। তারপরে দাও 11 বসছে, 11 পরে কত আছে? 11 শেষ, তারপরে আছে 100। এই যে 100 বসছে, 100 পরে আছে 101। 1 ঠিক থাকবে, বাকিগুলো পিছনে বসবে আর কি। 101 পরে কত আছে? 110। পরে আবার সবগুলো হয়ে যাবে 1, 111। এখন দেখো 4টা 1 হয়ে গেছে, 4টা 1 হয়েছে, তার মানে আবার কটা জন্য সামনে একটা 1 দেয়, 4টা 0 হবে। আবার এই 0 যে 0 বসছে, আবার 1 থেকে শুরু হবে, পিছন থেকে শুরু হবে। 1, তারপর হলো 10, তারপর হলো 11। এখন দেখো এই যে 11-এর পরে কত আছে? 100। অটোমেটিক ডান দিক থেকে বসে আসবে।
100, 100 পরে কত আছে 101, এই দিয়ে বসে আসবে 101। তো এইভাবে চলতে থাকবে। এখন দেখো আমাদের বাইনারি দশমিক সংখ্যা শূন্য সমতুল্য বাইনারি মান 0, 1 সমান 1। এখন তো 2 এর ক্ষেত্রে বাইনারি মান কত 10, আবার 3 এর ক্ষেত্রে বাইনারি মান 11, 4 এর বাইনারি মান 100, 5 এর 101। এভাবে আমরা সমতুল্য মান দেখো এখানে প্রথম দুইটা ঠিক ছিল যে 0 সমতুল্য বাইনারি মান 0, 1 এরটা 1, তারপরে কিন্তু চেঞ্জ হয়েছে কিসের জন্য? এই যে তোমার টেকনিকটা দেখালাম যে আমাদের সর্বোচ্চ মৌলিক সংখ্যা মৌলিক অঙ্কগুলো যে আছে এর সর্বোচ্চ মান এর ক্ষমতা শেষ হলে কীভাবে পরেরটা আসে। তাহলে আমরা অক্টাল দেখি, আরেকটু সহজ লাগবে, অক্টালটা দেখি। অক্টাল এখন দেখো এই দশমিক সংখ্যা সমতুল্য এই চিহ্নটা দেবা। নর্মালি যখন পরীক্ষার খাতা আসবে তোমরা বক্স করে নিবা, 4টা বক্স করে নেবা, একদিকে দশমিক থাকবে, পরে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আর অনেক সময় তোমার বাইনারি বলতে মানে শুধু বাইনারিতে নিতে বলে, শুধু অক্টাল নিতে বলতে পারে, বা এই দুইটাতে নিতে বলতে পারে, বা হেক্সাডেসিমাল নিতে বলতে পারে। তো আমরা যেটাতে বলবে প্রশ্নটা বুঝে সে অনুযায়ী আনসার করবো। তো দেখো শূন্যের দশমিক সংখ্যা, শূন্যের অক্টাল প্রথমে 0। আমরা এখানে কিন্তু আমরা মানে বাইনারি ধরবো না, আমরা কিন্তু ধরবো হচ্ছে দশমিক সংখ্যা, কারণ আমরা দশমিক সংখ্যার সমতুল্য অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি মানে নিতেছি। তাহলে 1, 1 হবে 1, 2। এখন তো আমরা কিন্তু আগে দেখে আসছি অক্টাল সংখ্যার মৌলিক সংখ্যা সর্বোচ্চ মান হলো 7। এই পর্যন্ত অটোমেটিক আমরা যাইতে পারবো। আমরা এই পর্যন্ত যাই, 2, 3, 4, 5, 6, 7। এই যে দেখো অক্টাল সংখ্যা আমাদের সর্বোচ্চ মৌলিক অঙ্ক কত 7। এখন তো 7-এর পাওয়ারটা কিন্তু আমাদের শেষ, আমাদের সর্বোচ্চ পাওয়ার শেষ। কত থেকে শুরু করছিলাম 0। এখন কি বসবে অটোমেটিক এই যে দশমিক সংখ্যার মতো, দশমিক সংখ্যা যে আমি দেখেছিলাম এইভাবে, এই যে 0-এর ক্ষমতা শেষ, এখন 0-এর 1-এর ক্ষমতা শুরু, কারণ সর্বোচ্চ মান 7। একটা কথা মাথা সেভ করে নাও, অক্টাল সংখ্যা 8 আর 9-এর অস্তিত্ব নেই। কোনো একটা সংখ্যা দিয়ে বলে যে এইগুলো কোন মানে এটা কোন সংখ্যা, তাহলে যদি এখানে তুমি 8 এবং 9 পাও, এক কথায় কাটতে দিবা এটা কোনোভাবেই অক্টাল সংখ্যা না। তো দেখো 1-এর পাওয়ার শুরু হলো, মনে করি 1-এর পাওয়ার শুরু হলো, 1 প্রথমে কারে বসালো 0-রে, এবং 1 তার নিজের সাথে একবার বসলো, 1 তার 1-এর 2-এর বসাইলো, 1 3-এর বসালো, 1 4-এর বসালো, 1 5-এর বসালো, 1 6-এর বসালো, 1 7-এর বসালো। এখন দেখো এই যে এইখানে যায় অনেকজনে কী করে হাতের টানেই কী করে অটোমেটিক 18 লিখে দেয়, কিন্তু আমরা জানি 1-এর অস্তিত্ব থাকলে অক্টাল সংখ্যা 8 এবং 9-এর অস্তিত্ব নাই। তাহলে আমরা দেখো 7-এর পরে সরাসরি 10 চলে আসি, মাঝখানে আমাদের 8 এবং 9 নাই। ঠিক তেমনই 17-এর পরে আমরা 20-এ না যায়, 18 বা 19-এ না যায়, আমরা সরাসরি 20-এ চলে যাবো। এই যে 2-এর ক্ষমতা শুরু হলো, এখান থেকে 2-এর ক্ষমতা শুরু হলো। 2 প্রথমে 0-রে বসাইলো, 2 1 নিজে বসলো, এবং 2-এর সাথে 2, 2-এর সাথে 3। তো এইভাবে আমাদের চলতে থাকবে, এভাবে 4, 5। যখন আমরা 27 পর্যন্ত যাব তখন আমরা 28-এ যাবো না, 28-এ না সরাসরি 30-এ চলে যাবো, কারণ আমরা জানি 8 এবং 9-এর অস্তিত্ব নেই। তো এইভাবে তোমাদের যতটুকু বলে তোমরা যদি এই টেকনিকটা শিখে মানে বুঝতে পারো যে যত বড় সংখ্যা 1 থেকে 100 বলো কি 1000 বলো তোমরা পারবা। আর নর্মালি পরীক্ষা এত বড় দিবে না, সর্বোচ্চ 30 বা 40 পর্যন্ত তোমাদের দিবে, কারণ টাইমের একটা ব্যাপার থাকে, টাইম ভাগ থাকে, এগুলো লিখতে গেলে মোটামুটি সময় লাগে। তোমাদের সর্বোচ্চ 30 পর্যন্ত দিবে। তো আমরা এবার হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেল। দেখো আমরা এইখানে দেখে আসছি হেক্সাডেসিমালের যে মৌলিক অঙ্কগুলো কত থেকে শুরু হয় 0 থেকে 9 পর্যন্ত, তারপর A B C D। এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো, আমাদের এটা জেনে রাখা দরকার। আমরা যখন গণনা করি, গণনার ক্ষেত্রে 9-এর পরে A আসবে, কিন্তু যখন আমরা অঙ্ক করব, আমরা এই অধ্যায়তে অঙ্ক করব, যোগ করব, আমরা বিয়োগ করব, তো ওই ক্ষেত্রে যখন আমরা যোগ বিয়োগ করব তখন আমরা এগুলো কিছু মান পাবো, নির্দিষ্ট মান পাবো। যেমন A সমান আমরা পাবো 10, B সমান পাবো 11, C সমান 12, D সমান 13, E সমান 14 এবং F সমান 15। এটা কোন ক্ষেত্রে? যখন আমরা অঙ্ক করব, এই অধ্যায়ে আমরা যোগ আছে এবং বিয়োগ আছে, যখন আমরা যোগ বিয়োগ করব বা আমরা যখন পরিবর্তন করব, একটা থেকে আরেকটা রূপান্তর করব, তো রূপান্তরের সময় আমরা এগুলো লাগবে, তো এগুলো সেভ করে নিবা। কিন্তু অঙ্ক লিখার যে সময় তুমি সংখ্যা পদ্ধতিতে লিখতে বলবো, সংখ্যা লিখতে বলবো, তখন কিন্তু 9-এর পরে A আসবে, কোনো সময় 10 আসবে না, এটা মাথায় সেভ করে রাখবা। তো আমরা নর্মালি হেক্সাডেসিমেলের যে মৌলিক অঙ্কগুলো আছে 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা ডেসিমেল সংখ্যা দেখি। ডেসিমেল সংখ্যার প্রথম মান হলো 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। এই যে দেখো
এই 9 এর পরে আমরা কি লিখবো, 9 এর পরে আমরা কি লিখবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কী করি মিলাই, দেখি এটার সাথে মিলানো। এইখানে দেখো এইখানে 9 আছে, এখানে 1001 আছে, এনে 11 আছে, এখানে 9 আছে, কোনটার সাথে কোনটা মিলবে না এটাই স্বাভাবিক, কারণ সংখ্যা পদ্ধতিটা যে আলাদা, একটার সাথে আর একটা আলাদা। তবে 9 এর পরে আমরা কী লিখবো, এ বি সি ডি ই এফ। আমরা সর্বোচ্চ মৌলিক অঙ্ক জানি এফ পর্যন্ত। এখন দেখো শুরু হয়েছিল কার দ্বারা, শূন্য দ্বারা। শূন্যের ক্ষমতা কিন্তু শেষ, এখন কার ক্ষমতা শুরু, একে সবারে তার পিছনে বসাবে, তাই না, পিছনে বসাবে। 0 1 2 3 4, 5 বসালো। আমরা দেখো এইভাবে আর এইদিকে দেখাই দিই কয়টা, 15 বলতে গেছি আমরা, ধরো 16 17 18 19। এই যে দেখো আমরা এখানে 9 কিন্তু সর্বোচ্চ মান না, আমাদের একের সর্বোচ্চ এফ পর্যন্ত একের সাথে বসাই যেতে, আমরা 9 পর্যন্ত বসাইছি। পরে যখন কী করে 19 পর্যন্ত যায় এখানে স্টপ করে দেয়, কিন্তু আসলে এখানে স্টপ করবে না, কারণ আমাদের সর্বোচ্চ মান খেয়াল করবে। দেখো দশমিকের সর্বোচ্চ মান ছিল 9, আমরা বাইনারির সর্বোচ্চ মান ছিল 1, অক্টালের ক্ষেত্রে ছিল 7 এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে এফ। তারপর এফ পর্যন্ত যাবো, 1-এর সাথে 9 বসছে, পরে আছে এ, দেখো সিরিয়ালি আছে এ, এই যে দেখো সিরিয়াল এ বি সি ডি ই এফ। তারপরে এর সাথে এ বসালাম, 1-এর সাথে এ, 1-এর সাথে বি, 1-এর সাথে সি, 1-এর সাথে ডি, 1-এর সাথে ই, 1-এর সাথে এফ। এই যে দেখো 1-এর সাথে এফ বসেছি, এই মাত্র যে 1-এর ক্ষমতা শেষ হলো। এখন কিন্তু 1-এর ক্ষমতা শেষ, এখন কি কার শুরু 2, এই আবার 20 21, এবার আমরা যাবো কত পর্যন্ত, 29 পর্যন্ত। 29 পর্যন্ত আবার কত, এখানে শুরু আবার 2 এ দিয়ে, 2 এ দিয়ে, পরে যাবে 2 এ থেকে 2 এফ পর্যন্ত, পরে আবার কত আসবে 30, 30 থেকে আবার যাবে কত 39, 39-এর পরে আবার 3 এ থেকে শুরু হবে, 3 এফ পর্যন্ত যাবে। এভাবে আমরা চলতে থাকি, এভাবে যত বড়ই যত সংখ্যা লিখুক না কেন আমরা এভাবে লিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আমরা মৌলিক বিষয়গুলো দেখলাম, তোমরা পারলেই